চেয়ে বেশি ইভানই অবাক হলো। তুর্য আবারও বলে, আমি উপমাকে বিয়ে করব, যদি আপনাদের আপত্তি না থাকে। কোনো চিন্তা ভাবনা ছাড়া তুই এই কথা কিভাবে বললি? তুই কি জানিস তুই কি বলেছিস? তুর্য ইভানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সামনে এগোতে লাগলো। ইভান আবার এসে যারা করতেই তুর্য বলে, আমি এখন উপমাকে বিয়ে না করলে সারা জীবনে অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে হয়। তার চেয়ে ভালো বিয়ে করে সব সমস্যা মিটিয়ে ফেলে। তুই উপমাকে ভালোবাসিস না, তারপরও তুই ওকে বিয়ে করবি? ভালো তো আমি কাউকে বাসি না, এখন অন্তত যে আমাকে ভালোবাসে তাকে তো বিয়ে করা উচিত, তাই না? কি বলছিস এসব? তুর্য দেখ, চিন্তা ভাবনা করে কথা বল। তোর ভুলভাল সিদ্ধান্ত পরবর্তীতে আমাদের সবাইকে সমস্যাতে ফেলবে। তুর্য কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটতে লাগলো। সারাদিন শহরের অলিগলি হেঁটে সে উপমাকে নিয়ে ভাবতে লাগলো। উপমার সাথে অনলাইনে কাটানো মুহূর্তগুলো মনে করে তাকে ভালোবাসার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সে উপমাকে অনুভব করতে পারছে না। এখন তার মধ্যে অনুভূতির অভাব আছে, নাকি উপমাই তাকে সে ভালোবাসাটা দিতে পারেনি, এটা নিয়ে তুর্য দ্বিধায় আছে। কিন্তু এই মুহূর্তে পিছু হটে যাওয়া মানেই তার সম্মান নষ্ট হওয়া। এদিকে আদিল বাসায় এসে পুরো দিন উপমাকে পর্যবেক্ষণ করল, আর বুঝলো এই মুহূর্তে তার বোনকে ভালো করার একমাত্র উপায় রিকিকে উপমার সামনে নিয়ে আসা। তাই সে দেরি না করে বাবাকে ফোন করে সব ঘটনা খুলে বলে। করিম সিদ্দিক ব্যস্ত কণ্ঠে বলে, আর আমি উপমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেব, এটা তুই কিভাবে ভাবলি? তোমার মেয়েই তো পাগল হয়ে যাচ্ছে, তুমিই এসে বরং সামলাও। কিছু হলে আমাকে আর মাকে দোষারোপ করতে পারবে না কিন্তু। আমি কিসের অভাবে রেখেছি তোদের? বিদেশে বসেও আমাকে শান্তি দিলি না তোরা দুই ভাই বোন। তোর মা কি করছিল এতদিন? মেয়েকে তো চোখে চোখেই রাখতে পারলো না। বাবা প্লিজ, এসব বলে তুমি মা তোমাদের মধ্যে ঝামেলা করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার দেশে আসতে সময় লাগবে। আগে ছুটি নিতে হবে অফিস থেকে, এরপর টিকিট কাটতে হবে, তারপরেই আসতে পারবো। এমনি বললেই আসা যায় নাকি? করিম সিদ্দিক রাগ করে ফোন রেখে দিলেন। মিসেস জুলেখা সব জানার পর উপমাকে মারতে চাইলেন, কিন্তু আদিলই মাকে আটকিয়েছে। এদিকে উপমা মনে মনে অনেক খুশি। ভাইয়ের মুখ থেকে শুনেছে রিকি তাকে বিয়ে করতে চায়, এতটুকু শুনে সে কিছুটা স্বাভাবিক হলো। হানার বকুনি খেয়েও সে আনমনে হাসছে। আদির বোনের চোখ দেখে বুঝলো উপমার ভালো থাকা রিকির মাঝে আছে। সে নিজেও একজনকে ভালোবাসে, তাই বুঝে ভালোবাসা মানুষকে কতটা উন্মাদ করে দেয়। এখন সে তুর্য ওরফে রিকির সব তথ্য বের করে তবে আগাবে। কয়েক সপ্তাহের মধ্যে আদিল অনেক ঘাটাঘাটি করে শুধু এতটুকুই জানলো, তুর্যের বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, সবাই দুর্ঘটনায় মারা গেছে। কেমন দুর্ঘটনায় মারা গেছে এটা এখনো বের করতে পারেনি। আদিল আরও জেনেছে তুর্যের পরিবার তার বন্ধুদের নিয়ে, তার বিয়ে হলে উপমাকেও তাদের সাথে এক ঘরে থাকতে হবে, যেটা আদিলের পছন্দ হয়নি। তুর্য বর্তমানে কলকাতায় আছে, তাই এখন বিয়ে হলে উপমাকে সে কলকাতায় নিয়ে যাবে, যেটা করিম সিদ্দিক কখনোই মেনে নেবেন না। পড়াশোনার দিক থেকে চিন্তা করলে তুর্যের অনার্স শেষ, সে সবেমাত্র মাস্টার্সে মাত্র ভর্তি হয়েছে। পড়াশোনায় তেমন ভালো নয়, তাই বাংলাদেশে চাকরির প্রতিযোগিতায় তুর্য পাশ করবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। এতটুকুই তুর্যের পরিচয়। তবে রিকি সম্পর্কে তথ্য নিতে গিয়েই আদিল এই পাত্রকে ফেলে দেওয়ার মতো ভাবল না, কারণ রিকি নিজেকে প্রকাশ না করেই যেভাবে খ্যাতি পেয়েছে, প্রকাশ করলে হয়তো সে আরও উপরে উঠতে পারবে। তার নিজস্ব ব্র্যান্ড আছে, সে নিজের অ্যালবাম বের করে লক্ষ টাকা আয় করতে পারছে। মাঝে মাঝে কলকাতার বিভিন্ন সিনেমায় সে গান করে, তবে সেখানে তার বেশ পরিচিত নেই। তুর্যের সব কিছু জানার পর করিম সিদ্দিক দেশে আসার সিদ্ধান্ত বাদ দিলেন, কারণ তিনি একমাত্র মেয়েকে এভাবে এত দূরে পাঠাবেন না। কিন্তু উপমা বাবার না শুনেই পাগলের মতো কান্নাকাটি করতে লাগলো। মিসেস জুলেখা মেয়ের অবস্থা দেখে পাথরের মতো বসে আছেন। একমাত্র মেয়েকে কিভাবে কলকাতায় থাকা একটা ছেলের সাথে বিয়ে দেবেন, যেখানে ছেলের কোনো মা বাবা নেই, কোনো অভিভাবক নেই, থাকে বন্ধুদের সাথে? এভাবে তো মেয়ে দেওয়া সম্ভব না। কিন্তু মিসেস জুলেখা আর আদিল একথা কোনোভাবে উপমাকে বোঝাতে পারল না। এদিকে ইভানের ক্লাস শুরু হয়ে যাওয়ায় সে আর বাংলাদেশে থাকতে চাইছে না, আর তুর্যের সিদ্ধান্তেও তার পুরোপুরি বিশ্বাস না থাকায় সে এখনো বাকিদের এ ব্যাপারে কিছুই জানায়নি। অন্যদিকে উপমার জোরাজুরিতে করিম সিদ্দিক তার অফিস থেকে ছুটি নিয়ে টিকিট কাটলেন। পরের সপ্তাহে তিনি দেশে আসবেন। বাবার দেশে আসার খবর শুনে আদিল আবার তুর্যের সাথে দেখা করে। এবারও তুর্য বিয়ের সিদ্ধান্তে অটল থাকায় আদিলের সম্পর্কে আগানোর জন্য তুর্যকে মা বাবার সাথে দেখা করার প্রস্তাব দিল। এদিকে এসব দেখে ইভানও বুঝে গেল তুর্য আর বোঝাবুঝির পর্যায়ে নেই, তাই সে তুর্যের সাথে আর কথা না বলে সরাসরি আরাফকে বিষয়টা জানালো। তুর্য বিয়ে করতে চাইছে,
এটা আরাফ আর তাহমিদ কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। কিন্তু ইমন খবরটা শুনে খুবই খুশি হলো আর বলল, শেষমেশ তুর্য বিয়ে করে আমাদের উদ্ধার করছে। ইমনের কথা শুনে আহানাব মনে মনে বলে। আমাদের না, আমাকেই বিশেষভাবে উদ্ধার করছে। আহানাব সাথে সাথেই তুর্যকে ফোন করে বলে। তুই বিয়ে করছিস এটা শুনেই আমার অনেক ভালো লাগছে। তুর্য চিন্তিত কণ্ঠে বলে। আমি কি ঠিক করছি আহনাফ? অবশ্যই, এটাই তো বিয়ে করার বয়স। এরপর আহানাব বসে বসে গুগল ঘেটে বিয়ে করার ধর্মীয়, শারীরিক আর মানসিক সুবিধাগুলো বের করে তুর্যকে পাঠাতে লাগলো। এইসব দেখে তুর্য কিছুক্ষণের জন্য নিজের সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত হলেও পরক্ষণে তাহমিদ আর আরাফ তাকে ফোন করে বলতে লাগলো বিয়ে কোনো ছেলে খেলা না। এই পরিস্থিতিতে বিয়ে করে সে উপমাকে কোথায় রাখবে? আর যেখানে সে উপমাকে ভালোই বাসে না, সেখানে কোন যুক্তিতে সে উপমাকে বিয়ে করবে? এসব কথায় তুর্য আরও দ্বিধায় পড়ে গেল। এদিকে আহনাফ অরুণিকার ঘরে এসে বলে। একটা খুশির সংবাদ আছে। অরুণিকা ভ্রুকুচকে বলল। কি সংবাদ? ঘরে ভাবি আসবে। অরুণিকা পড়ার টেবিল ছেড়ে উঠে বলে। সতু আপুর তো বিয়ে হয়ে গেছে। তাহমিদের না। অরুণিকা খুশি হয়ে বলে। মাউশিয়াত আপু আর ইমনের বিয়ে? আরে না। অরুণিকা কিছুক্ষণ ভেবে অবাক হয়ে বলে। আরাফ বিয়ে করবে? আরাফ না, ভেবে দেখো। অরুণিকা বিছানায় ধপ করে বসে বলল। তাহলে তুমিই করবে আর কি? অরুণিকা ভ্রুকুচকে বলল। আমি করব মানে? আমি ছাড়া কি বাসায় আর কেউ নেই? হ্যাঁ, তুমিই আছো, বাকিরা তো করবে না। আমি বলেছি ঘরে ভাবি আসবে, তোমার বুঝে নেওয়া উচিত ছিল। অরুণিকা আহনাফকে থামিয়ে দিয়ে বলল। তোমার বউ আমার ভাবি হবে। আমার বউ তোমার ভাবি হবে? আমার তো ভাবি হবে না। তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলছো? সোজাসুজি বলে দাও কে বিয়ে করছে। তুর্য বিয়ে করছে। অরুণিকা অবাক হয়ে বলে। রকস্টার? আহনাফ মুখ বাঁকিয়ে বলল। হ্যাঁ, রকস্টার। অরুণিকা মুখ ফুলিয়ে বলল। ও তো আমাকে বলেছে ও বিয়ে করবে না। আহনাফ সাথে সাথে ভ্রুকুচকে বলে। কেন? ও বিয়ে করুক না করুক তোমার কি? ও আমাকে বলেছে করবে না। এখন তো করছে। অরুণিকা আহনাফকে সরিয়ে দিয়ে আরাফকে এসে জিজ্ঞেস করতে আরাফও হ্যাঁ বলে। তখন অরুণিকা মুখ ফুলিয়ে বলল। ও আমাকে বলেছে ও বিয়ে করবে না। ও বিয়ে করলে আমি ওর সাথে কথাই বলবো না। আহনাফ রাগী কণ্ঠে বলল। ও বিয়ে করলে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? তোমাকে কেন বলবো? দেখো অরু, ও বিয়ে করবে মানে করবে। না, ও বিয়ে করবে না। রকস্টার নিজেই আমাকে বলেছে ও বিয়ে করবে না। ও আমাকে মিথ্যে কেন বলবে তাহলে? অদ্ভুত মেয়ে তো। ও বিয়ে করলে তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। আরাফ এবার জোর গলায় বলে। তোদের ঝগড়া করতে ইচ্ছে করলে ঘর থেকে বের হ। এমনিতেই ওই ছেলে প্রেম করে আমাদের ঝামেলায় ফেলে দিয়েছে। আর এদিকে তোরা দুইজন সকাল সন্ধ্যা কুকুরের মতো চিল্লা ফাল্লা করিস। যাবি এখান থেকে তোরা? আরাফের ধমক খেয়ে অরুণিকা চুপসে গেল। যার আগে সে আহনাফের হাতে চিমটি দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর আহনাফ হাত ধরে সে বন্ধ দরজার দিকে তাকিয়ে রয়। তুর্য অনেকক্ষণ ধরে সোফায় বসে আছে আর তার পাশে তাহমিদ। অন্যদিকে আদিলের পাশে ইভান বসে আছে আর তাদের মুখোমুখি ইমন বসে এদিক ওদিক তাকাচ্ছে। তুর্যের মুখোমুখি বসে আছেন করিম সিদ্দিক আর তার স্ত্রী মিসেস জুলেখা। তুর্যের জোরাজুরিতে তাহমিদ আর ইমন বাংলাদেশে এসেছে। এদিকে করিম সিদ্দিক তুর্য ও তার বন্ধুদের ভালোভাবে দেখে বলে। তুমি বিয়ের পর উপমাকে কোথায় রাখবে? তুর্য একবার তাহমিদের দিকে তাকালো তো আরেকবার ইভানের দিকে। আদিল তুর্যের তাকানো দেখে বুঝলো এই নিয়ে তুর্য হয়তো এখনো দ্বিধায় আছে। সে ইভানকে উদ্দেশ্য করে বলে। তোমার বাসায় কে কে থাকো? ইভান সবার দিকে এক নজর তাকিয়ে বলে। আমরা বাসায় ছজন থাকি আর আমাদের একটা বোন আছে। মিসেস জুলেখা উৎসাহ নিয়ে বলে। শুনলাম তোমরা তো বন্ধু। বোনটা কি তোমার নাকি তুর্যের? না, আরাপ আর আহানাপের কাজিন। ওরা তো আসতে পারেনি, নয়তো দেখা হয়ে যেত। ও আচ্ছা, মেয়েটা তোমাদের সাথে থাকে? তোমরা এতগুলো ছেলে, ওর বাবা মা নেই? না আন্টি, আমাদের বাবা মা আত্মীয়রা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেমন অ্যাক্সিডেন্ট? ইভান এবার সবার দিকে এক নজর তাকালো, তারপর বলল। আমরা অনেক ছোট ছিলাম, কি হয়েছিল ঠিক মনে নেই। আমরা এক চাচার বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওখান থেকে এসে শুনলাম সবাই মারা গেছে। বাসায় আগুন লেগেছিল। করিম সিদ্দিক ভ্রুকুচকে বলেন।
ইন্নানিল্লাহ, সবাই মারা গেছে? মানে তোমাদের সবার মা বাবা আত্মীয় স্বজন সবাই মারা গেছে? হ্যাঁ। এটা কি বাংলাদেশে হয়েছিল? জি। কবে হয়েছিল? আমরা অনেক ছোট ছিলাম আঙ্কেল, আমাদের সময় তারিখ মনে নেই। আর এরপর চাচার সাথে কলকাতায় চলে গিয়েছিলাম। এখানে তোমাদের বাড়ি কোথায়? চাঁদগাঁও ছিল। করিম সিদ্দিক ভ্রু কুচকে বলল, আহ, 8 কি 9 বছর আগে ওইদিকে মিত্র গ্রুপের বিল্ডার্সরা থাকতো। ওখানে তো আগুন লেগেছিল শুনেছি। ওই বাড়ির সবাই মারা গিয়েছিল। পত্রিকায় এসেছিল কেউ বেঁচে ফেরেনি। তোমরা ওই বংশের কেউ না তো? ইমন ব্যস্ত কণ্ঠে বলে। না 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 আঙ্কেল, ওদিকে না। মিসেস জুলেখা স্বামীকে বলে, আরে চাঁদগাঁও কি একটুখানি জায়গা নাকি? অন্যদিকে কোথাও হবে। কিন্তু আমি এমন খবর পড়িনি, হয়তো মনে নেই। কত সংবাদ আসে, আগুন লাগে, বিস্ফোরণ হয়, খুন হয়। এই খবরটা হয়তো চোখে পড়েনি। নয়তো এক পরিবারের এতজন মারা গেছে, পত্রিকায় তো আসার কথা। তুর্য মনে মনে বলল, এরা যেভাবে সিআইডির মতো তদন্ত করছে, মনে হচ্ছে বিয়ের পর আমাকে প্রশ্ন জগতে প্রবেশ করতে হবে। এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। নয়তো আমার সারা জীবন এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে চলে যাবে। এই প্রশ্নগুলোর চেয়ে তো কোর্স পরীক্ষার প্রশ্নগুলো সহজ ছিল। এবার মিসেস জুলেখা তুর্যকে উদ্দেশ্য করে বলে, বাবা তুর্য, তুমি তো খুব ভালো গান করো, উপমা আমাকে শুনিয়েছিল। তুর্য বিনয়ী হেসে বলল, জি আন্টি। একটা গান শোনাও তো। মিসেস জুলেখার কথায় তুর্য, তাহমিদ আর ইভান অবাক হয়ে তার দিকে তাকালো। ইমন মুখ টিপে হাসলো। ইমনকে হাসতে দেখে আদিল মাকে উদ্দেশ্য করে বলে, মা কি বলছো এসব? মিসেস জুলেখা ছেলেকে ধমক দিয়ে বলে, তুই চুপ কর, দেখতে হবে না আমার মেয়ের পছন্দ কেমন। তারপর তিনি তুর্যের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি শুরু করো। তুর্য সবার দিকে এক নজর তাকালো। তাহমিদ ধীর কণ্ঠে বলল, বাবা একটা ভদ্র গান গেও আর আমাদের মান সম্মানটা রক্ষা করো। তুর্য গলা খাকারি দিয়ে গাইতে লাগলো নচিকেতার বৃদ্ধাশ্রম গানটি। ব্যাস, গান শেষ হওয়ার পরপরই মিসেস জুলেখা খুশি হয়ে বলে ফেললেন, আমার ছেলে পছন্দ হয়েছে। করিম সিদ্দিক হেসে বলে, আমরাও। মিসেস জুলেখা আবারও বলে, তো বাবা তুমি তো বিয়ের পর উপমাকে তোমার সাথে নিয়ে যাবে, তাই না? জি আন্টি, ও যেতে চাইলে যাবে। এমনিতেই আমরা সবে আগামী বছর বাংলাদেশে ফিরব। আমাদের পড়াশোনাও শেষ হয়ে যাবে, আর সময়ও শেষ। আমরা তো ওই দেশে পার্মানেন্টলি ভিসা পাইনি, আর আমাদের সিটিজেনশিপও নেই। অনেকের সাহায্য ছিল, তাই এত বছর থাকতে পেরেছে। ও আচ্ছা, তাহলে কি করবে? তুর্য কিছুক্ষণ ভেবে বলল, উপমা যেতে চাইলে যাবে, আর আমি ভাবছি ওকে নিয়ে যাব। 1 মাস থাকার পর দেশে নিয়ে আসবো, তারপর এখানে বাসা নিয়ে ফেলবো। আর পরীক্ষাটা দেওয়ার জন্য হয়তো আমাকে আবার কলকাতায় যেতে হবে। তারপর পরীক্ষা দিয়ে এখানে চলে আসবো। ঠিক আছে, আরেকটা কথা, কেউ তো বড়জন আছেই তোমাদের, তাদের সাথে দেখা হলে ভালো হতো। তোমার ওই চাচা যার কথা বলেছিলে, তার সাথে আমাদের দেখা করিয়ে দাও। জি, দেখা করাবো। আপনারা বরং কলকাতা আসলে ভালো হবে। বাসাটাও জেনে নেবেন, সবার সাথে পরিচয় করে দিব। এবার আদিল বলল, এটা ভালো করেছো। আমরা বরং 1 সপ্তাহের জন্য কলকাতায় যাই, তারপরেই বিয়ের কথাবার্তা আগাবো। কলকাতায় এসে মাওসিয়াতের বাবা মা মিরাজ হাসান আর তিশা হাসানের সাথে দেখা করলেন উপমার মা বাবা। ছেলেদের তো একজন অভিভাবক প্রয়োজন। অভিভাবক ছাড়া মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়া সম্ভব না। মূলত উপমা জোরাজোরিতে তারা এই সম্পর্কে আগাচ্ছেন, নয়তো মেয়েকে এমন অনিশ্চিত জীবনে ঠেলে দেওয়ার কোনো ইচ্ছেই তাদের ছিল না। তবে করিম সিদ্দিক আর মিসেস জুলেখার তুর্যকে পছন্দ হয়েছে। তারা সবাই কথাবার্তার মাধ্যমে সিদ্ধান্ত নিলেন 2 মাস পর একেবারে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করবেন। এদিকে তুর্য কলকাতায় ফেরার পর থেকে অরুণিকা মুখ ফুলিয়ে বসে আছে। তুর্য তার আশেপাশে এলেই সে দূরে চলে যাচ্ছে। আনাফের বিষয়টা একদমই পছন্দ হচ্ছে না। সে ভয়ে আছে অরুণিকার এমন হাবভাব দেখে। যদি তুর্য বিয়ে করতে না চায়। বিকেলে অরুণিকার রুমে বসে টিভি দেখছিল, তখনই তুর্য তার সামনে এসে বসে। অরুণিকা হাত নাড়িয়ে বলে, সরো, আমি টিভি দেখছি। তুর্য অরুণিকার 2 পা ধরে তাকে টেনে নিজের কাছে আনে। অরুণিকা পা ভাঁজ করে বলে, কি সমস্যা তোমার? তুর্য মুখ ছোট করে বলে, আমার টুইঙ্কেলটা কেন আমার সাথে রাগ করেছে?
আহনাফ তখনই রুমে এসে তাদের একসাথে দেখে বলে, কি হচ্ছে? তুজো, দেখছিস না ও টিভি দেখছে? তুই এদিকে আয়। তুর্য ভ্রু কুচকে বলল, এই তোর কি সমস্যা? আমি আমার টুইঙ্কেলের সাথে কথা বলছি। ও তোর সাথে কথা বলবে না, আয় এদিকে। বিয়ের শপিং এর লিস্ট করতে হবে। অরুণিকা আহনাফের কথা শুনে তুর্যের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আগের জায়গায় বসে পড়ে। তুর্য আহনাফের কথায় পাত্তা না দিয়ে তাকে আবার ধরে টেনে তার কাছে আনে। এবার আহনাফেরও রাগ হলো প্রচুর। সে রাগটা দমিয়ে তুর্যকে টেনে উঠাবে, তখনই অরুণিকা বসা থেকে উঠে আহনাফকে উদ্দেশ্য করে বলে, তুমি দেখছো না রকস্টার আমার রাগ ভাঙাতে এসছে, তুমি কেন ওকে বিরক্ত করছো? হুট করে এমন কথা শুনে আহনাফের খুব খারাপ লাগলো। সে তুর্যের হাত ছেড়ে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, আচ্ছা, কথা বল তোরা। তারপর রুম থেকে বেরিয়ে গেল। তুর্য কপাল চাপড়ে বলে, আহনাফ, তুই আবার গাল ফুলিয়ে কোথায় যাচ্ছিস? তারপর অরুণিকাকে বলল। দেখলি তো, আহনাফ রাগ করে চলে গেল। অরুণিকা আহনাফের যাওয়ার দিকে তাকিয়ে বলে, ও কি আমার কথায় রাগ করেছে? হুম। আচ্ছা, আমি ওর রাগ ভাঙাতে পারবো, তুমি আগে আমার রাগ ভাঙাও। এরপর অরুণিকা বুকে হাত গুজে অন্যদিকে তাকালো। তুর্য অরুণিকার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার টুইঙ্কেল কেন রাগ করেছে? অরুণিকা মলিন মুখে বলল, তুমি আমাকে বলেছো বিয়ে করবে না, কিন্তু এখন বিয়ে করছো কেন? হ্যাঁ, বিয়ে তো করতে চাইনি, কিন্তু এখন তো হয়ে যাচ্ছে। এখন তো আমাকে কেউই সময় দেবে না। কেন দেবে না? কে বলেছে দেবে না? তুমিই তো বলেছো। তুর্য কপাল চাপড়ে বলল, ওটা তো এমনি বলেছে। না, কেন বলবে? একদিন সবাই বিয়ে করে ফেলবে, তখন সবাই ব্যস্ত হয়ে যাবে, আমাকে কেউ দেখবে না, আমার সাথে কথাও বলবে না, ঘুরতেও নিয়ে যাবে না। তুমি বলেছো তুমি সব সময় আমার সাথে কথা বলবে। সবাই বিয়ে করলেও তুমি করবে না, সবাই ভাবি নিয়ে ঘুরবে, আর তুমি আমাকে নিয়ে ঘুরবে। কিন্তু দেখো, তুমি বিয়ে করে ফেলছো, আমার তো কেউ নেই। এক কাজ করো, আমাকেও বিয়ে দিয়ে দাও, আমিও তখন আমার বর নিয়ে ঘুরবো। তুর্য হাতে মুখ গুজে বলে। হায় আল্লাহ, এই মেয়েটা বলে কি? তারপর অরুণিকার দিকে তাকিয়ে তার দুহাত ধরে বলে, আমি, তুমি আর তোমার ভাবি, আমরা তিনজন একসাথে ঘুরবো। ভাবি কি আমাকে সতু আপুর মতো ভালোবাসবে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসবে না কেন? আমার টুইঙ্কেলকে ভালোবাসতে পারবে না এমন কেউ আছে? না, আগে আমি ভাবির সাথে কথা বলবো, তারপরেই বুঝবো। তুর্য এবার উপমাকে ফোন দিয়ে অরুণিকার সাথে কথা বলিয়ে দিল। অরুণিকা প্রায় 1 ঘন্টা উপমার সাথে কথা বলার পর তুর্যকে ফোন দিয়ে ফিসফিসিয়ে বলে, আমি ভাবিকে ভাবি বলবো না, কিন্তু সুইট স্টার বলবো, কারণ ভাবি অনেক সুইট। তুর্য মুচকি হাসলো। ফোনটা কানের কাছে এনে উপমার মিষ্টি কণ্ঠ শুনে বলে, আগে বলো, আমার টুইঙ্কেলকে কেমন লেগেছে? উপমা হেসে বলে, অনেক মিষ্টি একটা বাচ্চা, ও তো সুন্দর করে কথা বলে, আমাকে বলছে আমি যাতে ওর সখী হয়ে যাই, তারপর রকস্টার আর আমাকে নিয়ে সে বাইরে ঘুরতে যাবে। জানো, এতদিন আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু ওর সাথে কথা বলে মনে হচ্ছে আমি বিয়ের পর একটা বোন পাবো। তুর্য প্রশান্তির হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ উপমা, তোমার কথাটা শুনে ভালো লাগলো। টুইঙ্কেল আমাদের 6 জানুয়ারি প্রাণ। আমি চাই তুমি ওকে আমাদের মতে আগলে রাখো। ওর কিছু হলে আমরা সহ্য করতে পারবো না। অরুণিকাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, নিজের চেয়েও বেশি। ওকে ছাড়া আমার দিনটাই ফিকে লাগে। এতদিন বাংলাদেশে খুব বিরক্ত হয়েছিলাম, এখন ওকে দেখার পর থেকে সব ভালো লাগছে। উপমাও হেসে বলল, আচ্ছা, আমি সহ থাকলে হয়তো বিরক্ত লাগতো না। তুর্য মলিন হাসলো। উপমা মনে করেছে সে উপমাকে ভালোবাসে, কিন্তু সেও তো অনুশোচনা থেকে বাঁচার জন্য বিয়ে করছে। উপমা যদি জানতে পারে সে উপমাকে ভালোবাসতো না, এসব সময় কাটানোর জন্য ছিল, তখন অনেক কষ্ট পাবে। তুর্য উপমার কাছ থেকে বিদায় নিয়ে ফোন কেটে দিয়ে মনে মনে বলে, সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি এত দুর্বল তো আগে ছিলাম না। এদিকে ইভানকে রহমত চাচা ফোন করেন। তিনি অনেকক্ষণ ইভানের সাথে কথা বলেন। তার সাথে কথা বলার পর থেকে ইভান ভাবনায় ডুবে গেল। আহনাফ তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? বাকিরাও ততক্ষণে ইভানের সামনে এসে বসলো। সবাই ইভানকে চিন্তিত দেখে ভাবছে কিছু তো একটা হয়েছে। এবার তাহমিদ বলল, এভান কার ফোন ছিল? ইমন বলল, হ্যাঁ ভাই, কে ফোন দিয়েছে? কখন থেকে এভাবে পাথরের মতো বসে আছিস? ইভান এবার তুর্যের দিকে তাকালো। তুর্য ভ্রু কুচকে বলে, এভাবে কি দেখছিস? ইভান থমথমে কণ্ঠে বলে, রহমত চাচা তোর বিয়ের খবর কিভাবে জানলো? মানে আমি তো ওনার সাথে কথা বলিনি।
তাহলে উনি তোর বিয়ের কথা কিভাবে জানলো? এই কথা তার কাছে যাওয়া একদমই অসম্ভব ছিল, কারণ আমরা 6 জন আর মাসিয়াতের বাবা মা ছাড়া আর কারো এটা জানার কথা ছিল না। আরাফ কিছু একটা ভেবে বলল, উনি কি মাউসিয়াতের বাবা